দ্বিতীয় চালানে ভারত থেকে এসেছে আরও ২০ লাখ করোনা টিকা। এ নিয়ে এলো মোট ৯০ লাখ ডোজ। ভ্যাকসিন কম থাকা কেন্দ্রগুলোয় সরবরাহ করা হবে আগে। চুরি যাওয়া মোবাইল খুঁজে বের করা যাবে নিমিষেই। মোবাইল অ্যাপ থিফ গার্ড নিয়ে এলেন দেশি উদ্যোক্তা। আন্তর্জাতিক মানের বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবং টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন খাতে ১,০০০ কোটি টাকার ব্যবসা। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে আরও নজরদারির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি। দ্বিতীয় চালানে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের আরও ২০ লাখ ডোজ এসেছে। গত রাত 12:30টার দিকে ভারতের মুম্বাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চালানটি। জুনের মাঝামাঝি সময় পর্যন্ত আছে এবারের চালানে আসা টিকার মেয়াদ। ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় নিয়ে যাওয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ক্রয় চুক্তির ৩ কোটি কোভিড ভ্যাকসিনের মধ্যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন সোমবার দিবাগত রাতে ঢাকায় আসে। মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা স্পাইস জেটটি রাত 11:10 আসার কথা থাকলেও ফ্লাইটটি দেরিতে ছাড়ায় তা ঢাকায় অবতরণ করে প্রায় 12:30টার দিকে। এর আগে ২০ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে বেক্সিমকোর 5টি ফ্রিজার ভ্যান। রাত 11:30টার দিকে ভ্যানগুলো একে একে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্লাইটটি অবতরণের ১.৫ ঘন্টা পর বিমানবন্দর থেকে বেরিয়ে যায় ভ্যাকসিনবাহী 5টি ফ্রিজার ভ্যান। বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও বেক্সিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গেল ২৫ জানুয়ারি প্রথম দফায় ভারত থেকে ৫০ লাখ কোভিড ভ্যাকসিন কেনে সরকার। তারই ধারাবাহিকতা এবার আসে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। এবারের চালানে আসা টিকাগুলোর মেয়াদ শেষ হবে জুনের মাঝামাঝি সময়ে। শুরুতে ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ দিয়েছিল বাংলাদেশকে। এ পর্যন্ত ৯০ লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা আসার কথা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ১৪তম দিনের মতো সারা দেশে চলছে করোনা টিকা দেওয়ার কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, মনামি, দেশে এখন গণহারে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগের তৃতীয় সপ্তাহ চলছে এবং আজকে যে 14তম দিন, যেদিন আসলে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো মূলত কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা আসলে যেটি দেখছি যে বরাবরের মতন আজকেও কিন্তু যে মানুষের সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষ, তারা আসলে যে টিকা নিচ্ছেন। এবং টিকা কিন্তু এর মধ্যে গত ১৩ দিনেই বাংলাদেশে এখন পর্যন্ত যে ৩০ লাখের বেশি মানুষের দেহে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, যে সংখ্যাটি প্রায় ২৪ লাখ। এবং এই যে প্রায় ২৪ লাখ মানুষকে এখন পর্যন্ত কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, সেখানে কিন্তু খুব বড় ধরনের কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে যেটি জানানো হয়েছে, ৬০৯ জনের দেহে যে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ পর্যন্ত। তবে একটি বিষয় উল্লেখ করার মতন, শুরুর দিকে আমরা যেখানে দেখতাম যে মানুষ যে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আসলে মানুষের উপস্থিতি কম, যেখানে প্রথম দিন অর্থাৎ গত ৭ই ফেব্রুয়ারি মাত্র ৩১,০০০ মানুষ কোভিড-19 ভ্যাকসিন নিয়েছিলেন এবং তারপরেও কিন্তু যে খুব একটা বেড়েছিল তেমনটাও কিন্তু নয়। অর্থাৎ প্রথম সপ্তাহে আমরা ১ লাখের গড়েই কিন্তু আমরা দেখেছিলাম যে কোভিড-19 ভ্যাকসিন দৈনিক নেওয়া হতো। কিন্তু সাম্প্রতিক সময় এবং গত সপ্তাহ থেকে আমরা যেটি দেখছি যে প্রায় বলতে গেলে প্রতিদিনই কিন্তু ২ লাখ, সোয়া ২ লাখের বেশি মানুষ, কোনো দিন ২.৫ লাখের বেশি মানুষ কিন্তু দৈনিক ভ্যাকসিন নিয়েছেন। এবং সবশেষ গতদিন অর্থাৎ ১৩তম দিনে সারা দেশের কেন্দ্রগুলোতে কোভিড-19 যে ভ্যাকসিন সেটি নিয়েছেন ২,২৫,২৮০ জন। এবং যে রাজধানীর যে ৪৭টি কেন্দ্র রয়েছে সেখানে কয়েকটিতে অবশ্য, একটি কেন্দ্রে অবশ্য গতকাল টিকাদান বন্ধ ছিল, আর বাকি যে ৪৬টি কেন্দ্র সেখানে ২৯,৪৪১ জনকে একদিনে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং রাজধানী ঢাকাতে এখন পর্যন্ত কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে ৩,৬,১৮৩ জনের শরীরে। তো বড় ধরনের যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এমনটি কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর সার্বিকভাবে এখানে যারা ভ্যাকসিন নিতে আসছেন তাদের মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটি দেখছি যে সার্বিকভাবে ব্যবস্থাপনা নিয়ে এবং যে এখানকার যে পরিবেশ নিয়ে এখনো কিন্তু যে মানুষের মধ্যে যে একটি সন্তুষ্টি রয়েছে
তবে নিবন্ধনের পর SMS পাওয়া নিয়ে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও একটু অস্বস্তি বাড়ছে, কারণ এখন কিন্তু SMS পেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, যেহেতু মানুষের চাপ বাড়ছে এবং নিবন্ধন করার জন্য কিন্তু মানুষ আগের তুলনায় আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। আর গতকাল রাতে আপনারা জানেন যে আরও 20 লাখ ভ্যাকসিন বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এখন পর্যন্ত ভারত থেকে আসা ভ্যাকসিনের সংখ্যা দাঁড়িয়েছে 90 লাখে। প্রথম মাসে লক্ষ্যমাত্রা রয়েছে 35 লাখ মানুষের দেহে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা। এ পর্যন্ত প্রায় 24 লাখ মানুষের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মনামি, এখনই হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই একাডেমিক কাউন্সিলের বৈঠক শুরু হবে। এ মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শাকির। মনামি, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন 72 ঘন্টা, যে 72 ঘন্টার ভিতরে তাদের হলগুলো খুলে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা চাইছেন যে সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী তার ব্রিফিংয়ে আগামী 24 তারিখে হল খোলার যে বিষয়টি বলেছেন সেটি যেন এত দীর্ঘায়িত না হয়। তারা খুব দ্রুত সময়ের মধ্যে হলগুলো খুলে দেওয়ার জন্য তারা শিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রতি দাবি জানিয়েছেন। তো আজকে একাডেমিক কাউন্সিলের যে বৈঠকটি 10:30 নাগাদ শুরু হবে, সেই একাডেমিক কাউন্সিলের বৈঠকটি শেষ হওয়ার পরে আসলে বলা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বা ক্লাস খোলার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা। মনামি, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শিগগিরই বাজারে আসছে অ্যাপটি। সানবির রূপলের রিপোর্ট। দেখা গেল যে এই টাইপের একটা ডাটাবেজ। কিন্তু নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। thiefguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে। সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেটে উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা এন্ড ইউজার প্রত্যেকটা ইউজার জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সকালে ঢাকা সেনানিবাসে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এ সময় বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর 2 সদস্যের প্রতিনিধি দল 22 ফেব্রুয়ারি 5 দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশাবাদী উভয় দেশই। টানা 3 দিনের ছুটিতে পর্যটন খাতে প্রায় 1000 কোটি টাকার বাম্পার ব্যবসা হয়েছে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। ভ্রমণে আসেন 4 লাখের বেশি পর্যটক। পর্যটকদের হয়রানি ঠেকাতে প্রশাসনের আগেভাগে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে জেলার চেম্বার অব কমার্স। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা ছুটি পেলে এই সৈকতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারও সাপ্তাহিক এবং 21শে ফেব্রুয়ারির টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে আসেন 4 লাখের বেশি পর্যটক। বার্মিজ মার্কেটগুলোতে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। বার্মিজ আচার, পোশাক, গহনা ও শুটকির দোকানগুলো ছিল বেচাকেনায় সরগরম। পাশাপাশি পরিবহন ও রেস্তোরাঁগুলোও পার করেছে ব্যস্ত সময়। হোটেল, রেস্টুরেন্ট, যারা পর্যটক সেবা দেন, সেন্ট মার্টিন, টেকনাফ, সব জায়গায় ভালো ব্যবসা হয়েছে ইনশাল্লাহ। খুব ভালোই আমরা সাপোর্ট পেয়েছি। আমাদের সেল অ্যাকসেপ্টেশন যা ছিল তাই হয়েছে। করোনার পরে এটাই হচ্ছে আমাদের বৃহৎ 3 দিনে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা হ্যাপি, খুশি। 450 হোটেল, মোটেল, রিসোর্ট ছিল পর্যটকের ঠাসা। হাজার হাজার পর্যটক রুম না পেয়ে রাত কাটিয়েছেন সৈকতের বালুচরে ও গাড়িতে। পর্যটকের এমন আগমন অভাবনীয় বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। প্রত্যেকটি পর্যটন এরিয়াগুলোতে মানুষের সমাগম প্রচুর হয়েছে এবারে। সামনের দিনগুলোতে এরকম যদি থাকে তাহলে পর্যটন সেক্টরটা আরও অনেক ডেভেলপ হবে বলে আমি মনে করি। টানা ছুটিতে পর্যটন খাতে হাজার কোটি টাকা ব্যবসা হয়েছে। তবে পর্যটক হয়রানি রোধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জানালেন জেলা চেম্বারের সভাপতি। পর্যটকরা রাস্তায় ঘোরাঘুরি করবে, খাবার তাড়নায় এদিক ওদিক ছোটাছুটি করবে এবং বিভিন্ন যানবাহন অতিরিক্ত ভাড়া, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন পর্যটন শিল্পের সাথে যারা, তাদের নিয়ে বসা, যাতে পর্যটকরা কোনো রকমের হয়রানির শিকার না হয়। কক্সবাজারে পর্যটন খাতে নিয়োজিত রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। তীব্র তুষারঝড়ের পর টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও বিদ্যুৎ ও খাবার পানির সংকট রয়ে গেছে। এদিকে নিউ ইয়র্কেও তুষারপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। তুষারপাত, করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনের সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের স্মরণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তারা মোমবাতি প্রজ্বলন করে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা সেই নিহতদের স্মরণ করেছে। এবং পাশাপাশি যে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি ক্ষমতা গ্রহণের পরে করোনা মহামারী নিয়ে কিন্তু তিনি অনেক উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের বিষয়টি কিন্তু পূর্ববর্তী যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ক্ষেত্রে কিন্তু ততটা দেখা যায়নি। এই সংখ্যাটা অনেক বেশি, যদিও এইরকম একটি সংখ্যা, যে এই মৃতের সংখ্যাটা যে এমন জায়গায় দাঁড়াবে সেটি কিন্তু এর আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা কিন্তু ধারণা করেছিলেন। তারা বলছিলেন যে সামনে যে শীত আসছে, সেই শীতে করোনার প্রকোপ আরও বেশি বাড়বে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তীব্র শীত এখন কিন্তু যুক্তরাষ্ট্রে ছেয়ে আছে। দক্ষিণাঞ্চলে তুষারপাত, তুষার ঝড় হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, ওহাইও, ওইসব অঞ্চলগুলোতে যে ঝড় হয়েছে, সেই ঝড়ের প্রভাব কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু পড়েছে। তার আগে যে পূর্ব উপকূলীয় অঞ্চল রয়েছিল, নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, এইসব অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু এর আগে তুষারঝড় হয়েছে। সামনের দিনগুলোতেও তুষারঝড়ের একটি পূর্বাভাস রয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর 11 এবং 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরাসরি এখানে উপস্থিত থাকতে পারিনি বলে সত্যি খুব দুঃখিত। তারপরেও এই অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন হয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ। ফেব্রুয়ারি মাস আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। আমি সর্বপ্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জনের সংগ্রাম শুরু হয়েছিল, আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনের পথ বেয়েই আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি এবং ভাষার শহীদদের প্রতি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দিন সহ যারা সেই দিন বুকের রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার লিখে রেখে গিয়েছিল। প্রিয় অতিথিবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর
এক গৌরবময় ইতিহাস রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন বিমান বাহিনীর সদস্যগণ আপামর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। 1971 সালে 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটি অটার বিমান, একটি ডাইকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার নিয়ে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনীর আত্মপ্রকাশ করে। কিলো ফ্লাইটের বৈজ্ঞানিকগণ বৈমানিকগণ মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি লক্ষ্যবস্তুর উপর অসংখ্য সফল বিমান আক্রমণ পরিচালনা করেন। এই সীমিত শক্তি নিয়েও যে সাহসিকতা পরিচয় তারা দিয়েছিলেন তা সত্যি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এই বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সর্বক্ষেত্রেই উৎকর্ষতা লাভ করবে। এবং সেই লক্ষ্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য নিয়ে তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তোলেন। একদিকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যেমন গড়ে তুলছিলেন, যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই সব পরিবারকে সহায়তা দেওয়া, প্রতিটি পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন করা এবং একটা বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করবার যাবতীয় কর্মকাণ্ড যেমন তিনি করেছিলেন, সেই সাথে সাথে সীমিত সম্পদ দিয়েও আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলার ব্যবস্থা নিয়েছেন এবং বিশেষ করে বিমান বাহিনীকে আধুনিক বিমান বাহিনী হিসেবে গড়ে তোলার ব্যাপক কর্মসূচিও তিনি বাস্তবায়ন করেন। এবং সেই সময়কার সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ যেটা ছিল MiG-21 সুপারসনিক ফাইটার বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স রাডার তিনি সংগ্রহ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর 2টি স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।